সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আহসান হাবিব রচিত বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া নবম-দশম শ্রেণীর আমি কোনো আগন্তুক নই কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই চমৎকার সাহিত্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা অসাধারণ মাস্টারপিস নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আসলে শেকড়ের টান আর জন্মভূমির সাথে আমাদের যে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, সেটাকে একদম নতুন মাত্রায় তুলে ধরে। চলুন এবার জেনে নেওয়া যাক এই অসাধারণ সৃষ্টির পেছনের মানুষটি সম্পর্কে, কবি আহসান হাবিব, তার জীবন ও সাহিত্যকর্ম। কবির জীবনের দিকে একটু তাকালে বেশ স্পষ্ট একটা ধারণা পাওয়া যায়। 1917 সালে পিরোজপুরে জন্ম নেওয়া এই মানুষটি কর্মজীবন হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। আজীবন আর্তমানবতার পক্ষে এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তার যে নিরলস একটা সংগ্রাম ছিল, সেটাই তার কবিতায় একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। 1885 সালে দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক থাকা অবস্থায় তার জীবনাবসান ঘটে, কিন্তু তার রেখে যাওয়া জীবনবোধ এখনও অমিলীন। তার সাহিত্যকর্মের পরিধি সত্যিই বিস্ময়কর। রাত্রি শেষ বা ছায়াহরিণের মতো গভীর জীবনবোধ সম্পন্ন কাব্যগ্রন্থ তো আছেই, সাথে ছোটদের জন্য লেখা জ্যোৎস্না রাতের গল্প কিংবা কিশোর উপন্যাস রানী খালের সাঁকো। সাহিত্যের প্রতিটি শাখায় তার স্বচ্ছন্দ বিচরণ ছিল, আর এই বিপুল অবদানের জন্যই তিনি বাংলা একাডেমি এবং 21শে পদকের মতো অত্যন্ত সম্মানজনক স্বীকৃতি লাভ করেছেন। চলুন সরাসরি এই কালজয়ী পাঠের গভীরে প্রবেশ করি আর দেখি কিভাবে একজন মানুষ তার নিজস্ব মাটির সাথে একেবারে একাত্ম হয়ে যায়। প্রকৃতির অকাট্য সাক্ষ্য, চারপাশে সেই অকৃত্রিম সাক্ষীরা। চারপাশের প্রকৃতির দিকে একটু চোখ বুলোলে কেমন একটা জীবন্ত ছবি ভেসে ওঠে, তাই না? আকাশের অসংখ্য তারা, নিশিরাতের বাঁশবাগান, জোনাকির আলো, জারুল জামরুল গাছ কিংবা ডুমুরের ডালে একদৃষ্টে তাকিয়ে থাকা মাছরাঙা, এমনকি চিরল পাতার টলমল শিশির বিন্দু। এই সব কিছুই যেন নীরবে নিঃশব্দে আমাদের অস্তিত্বের সাক্ষী দিচ্ছে। গ্রামীণ প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপটাই অস্তিত্বের গভীরতম সত্যকে প্রমাণ করে। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে। একটু খেয়াল করলেই বোঝা যায় কি ভীষণ জোরালো আর আত্মবিশ্বাসী একটা ঘোষণা। এই যে বারবার উচ্চারিত হওয়া লাইনটি, এটা কিন্তু নিছক কোনো কবিতা নয়, বরং নিজের আত্মপরিচয় আর শেকড়কে সগর্বে দাবি করার একটা প্রবল আবেগঘন হুঙ্কার। শিকড়ের সন্ধানে মাটির সাথে মানুষের সেই চিরন্তন আত্মিক সম্পর্ক। এখানে কবি খুব দারুণ একটা ব্যাপার বুঝিয়েছেন। একটি নির্দিষ্ট গ্রামীণ পরিবেশে থাকার মানে কিন্তু এই নয় যে কেউ শুধু ওই জায়গাটুকুর মাঝেই আটকে আছে, বরং এর মানে হলো পুরো দেশের প্রতিটি প্রান্তে মানসিকভাবে বিরাজ করা। জন্মভূমির মাটির গভীরে শেকড় গেড়ে থাকার মধ্য দিয়ে কিন্তু সম্পূর্ণ দেশকে নিজের সত্তায় ধারণ করা যায়। একেবারে জাদুকরী একটা ধারণা, তাই না? এখানে এসে একটা চরম বৈপরীত্য চোখে পড়ে। এতক্ষণ আমরা দেখলাম স্নিগ্ধ সজীব প্রকৃতি, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে রূঢ় দারিদ্র্য আর মানুষের বেঁচে থাকার কঠিন সংগ্রাম। অকাল বার্ধক্যে নুয়ে পড়া কদমালির ক্লান্ত চোখের আধার কিংবা জমিলার মায়ের শূন্য খাখা রান্নাঘরের যে হাহাকার, এই রূঢ় বাস্তবটাও কিন্তু দেশেরই একটা অবিচ্ছেদ্য অংশ। সত্যিকারের দেশপ্রেম মানে তো শুধু সৌন্দর্যকে ভালোবাসা নয়, বরং দেশের এই প্রান্তিক সংগ্রামমুখ রূপটাকেও পরম মমতায় আপন করে নেওয়া। আর এখানেই সবচেয়ে শক্তিশালী মানবিক দিকটা প্রকাশ পেয়েছে। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। কদমালি কিংবা জমিলার মায়ের মতো খেটে খাওয়া সাধারণ মানুষদের সাথে এই যে একাত্মতা, এটা প্রমাণ করে যে শেকড়ের টান মানে কেবল মাটির সাথে সম্পর্ক নয়, বরং সে মাটির মানুষদের দুঃখ, কষ্ট আর যন্ত্রণার একান্ত অংশীদার হওয়া। মাটির গন্ধ ও অস্তিত্ব, অস্তিত্বের সাথে আষ্টিপৃষ্ঠে জড়িয়ে থাকা জীবন। একটু কল্পনা করা যাক গ্রামীণ জীবনের স্পর্শগুলো। নৌকার বৈঠায় হাত রাখা,
জমিতে ফসল ফলানোর জন্য লাঙলের মুঠো শক্ত করে ধরা কিংবা শরীরে মেখে থাকা সেই স্নিগ্ধ নরম মাটির সুবাস এগুলো কিন্তু নিছক কোনো শব্দ নয়, এগুলো এদেশের কৃষিনির্ভর জীবনের একদম স্পন্দন। এগুলো একেবারে আক্ষরিক অর্থেই আমাদের শারীরিক ও আত্মিক অস্তিত্বের সাথে মিশে আছে। তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? দেশ বলতে আসলে কি বোঝায়? আজকের এই বিশ্লেষণের আলোকে খুব সহজেই বলা যায়, দেশ মানে শুধু চারপাশের গাছপালা, নদী বা প্রকৃতি নয়, বরং দেশ হল নিজের সত্তার একেবারে গভীরে এই ভূখণ্ডের মাটি এবং এর প্রতিটি প্রান্তিক মানুষকে নিখাদভাবে অনুভব করা। এক কথায়, দেশ মানেই এক অখণ্ড অস্তিত্ব। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।